গুড ইভিনিং, ওয়েলকাম টু আরোহ নিউজ স্পোর্টস লাইভ। আমরা যেরকম প্রতিদিনই স্পোর্টসের বিষয়ে আলোচনা করি, আজকেও চলে এসেছি এবং এখনকার আলোচনার টপিক বলতে গেলে মোহনবাগান ইস্ট বেঙ্গল। যে অপেক্ষা ছিল এতদিন যে মোহনবাগানের সংযুক্তিকরণ, ইস্ট বেঙ্গলের এনওসি পাওয়া, তা তো সেই অপেক্ষার অবসান তো ইতিমধ্যেই ঘটে গিয়েছে এবং এই যে পরিস্থিতি, এতে কতটা দল গোছানো সম্ভব হয়েছে বা দল গোছানো পর্ব কতটা এগোচ্ছে সেই বিষয়ে আমরা জানবো। এখন তো মাঠে বল গড়াতে এখনো অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত, কিন্তু ইতিমধ্যেই ইস্ট বেঙ্গল মোহনবাগান কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং তারা জমিয়ে প্রস্তুতি নিচ্ছে এটা বলা যায়। এই বিষয়ে আলোচনা করবেন, আমার সঙ্গে রয়েছেন স্পোর্টস রিপোর্টার মৌদান ঘোষাল। মৌদান, মাঠে বল গড়াতে এখনো দীর্ঘ সময় বাকি, ধরে নাও অক্টোবর নভেম্বর অবধি এখনো, তো ইস্ট বেঙ্গল মোহনবাগান তো তাদের প্রস্তুতি কিছু বাকি রাখেনি, মানে ইতিমধ্যেই তারা তাদের প্রস্তুতি শুরু করে নিয়েছে। তো দল গোছানো ঠিক কতটা সম্ভব হয়েছে বা কতটা এগিয়েছে দল গোছানো, সেটা যদি তুমি একটু বলো। দেখো, সত্যি কথা বলতে কি মাসুমা, দল গোছানোর পর্বটা আমরা যেরকম গতকালে বলছিলাম যে মরশুম শেষ হওয়ার আগেই কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো বড় দলরা দল গোছানোর কাজে হাতটা দিয়ে দেয় একদম। এবার এই বছর যে জায়গাটা তৈরি হয়েছে, যে একটা একটু ডিলেমা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে যে বিদেশি ফুটবলারদের প্রত্যেকে সাইন করাবেন তাদের অ্যাভেলেবিলিটি কতটা হবে আলটিমেটলি। কারণ এই মুহূর্তে আমরা জুলাই মাসের শেষের দিকে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন লিগ শুরু হবে অর্থাৎ নভেম্বর, অর্থাৎ যদি টিম নামাতে হয় প্র্যাকটিসে, সেটা প্রস্তুতিটা আগস্টের শেষ বা সেপ্টেম্বর থেকে শুরু করে দিতে হবে নভেম্বরে ফুল ফ্লেজেড লিগ খেলতে গেলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়ের মধ্যে বিদেশিরা কতটা অ্যাভেলেবেল, এই একটা কারণেই এত বেশি আলোচনায় আসছে যে দুটো টিম কি হবে বা কিভাবে কি টিম গঠন হচ্ছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে আমরা কালকে যখন এই নিয়ে আলোচনা করছিলাম, তো বারবারই টিম বা দুই দলের কোন কোন বিদেশি বেছে বারবারই কমেন্ট আসছিল, এটা নিয়ে সবাই একটু জানতে চাইছিলেন। এবং খুব আনফরচুনেটলি যে আমরা বিদেশিদের নামটা কিন্তু একেবারেই বলতে পারছি না, তার কারণ বিদেশিদের নাম কনফার্ম এখনো কোনো জায়গাতেই সেভাবে পাওয়া যাচ্ছে না। তার কারণ এটাই যে কথাবার্তা অনেকের সাথে হয়ে রয়েছে, কিন্তু সেই কথাগুলো এখনো অবধি কার্যকারিতায় পরিণত করা সম্ভব হয়নি। কারণ সিচুয়েশনটা কি হবে সেটা কিন্তু ক্লাব কর্তারা বুঝতে পারছে না, আমরা কেউই বুঝতে পারছি না, জানা সম্ভব নয়। কারণ আমরা জানি যে এটিকে মোহনবাগান যখন এক হলো, তো এটিকে হোক বা মোহনবাগান হোক, দুটো দলেরই কিন্তু গত মরশুমের দিকে যদি দুটো দলের টিম লিস্টটার দিকে আমরা তাকাই, বিদেশিদের ক্ষেত্রে কিন্তু দুটো দলের স্প্যানিশ আধিক্যটা অনেক বেশি ছিল। সেই জায়গায় এবার কিন্তু আমরা জানি যে কোভিডের ফলে স্পেন, ইটালি, এই সমস্ত যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এগুলো খুব বেশি রকমের এফেক্টেড হয়েছে। সেই জায়গায় এই বছরের শেষে এই দেশের ফুটবলারদের আনা যাবে কি যাবে না, বিদেশ মন্ত্রক পারমিশন দেবে কি দেবে না, এগুলোর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে একদম। কাজেই সেই জন্য যদিও আমরা দর্শকদের জন্য একটা মোটামুটি লিস্ট, ঠিক যেরকম গতকাল আমি ইস্ট বেঙ্গলের একটা টেন্টেটিভ লিস্ট দিয়েছিলাম, সেরকমই একটা মোহনবাগানের কিছু কিছু কনফার্ম সাইন হয়ে গেছে এরকম, এবং যারা যারা আসতে পারেন, যারা যারা একটা সম্ভাবনা রয়েছে, হ্যাঁ এতে রয়েছেন আর কি, মানে পরিকল্পনায় রয়েছেন, সেরকম একটা লিস্ট তৈরি করেছি। সেটা নিয়ে আমি বলবো। কিন্তু সব ক্ষেত্রেই ওই ব্যাপারটা আমাদেরকে বলতেই হচ্ছে যে এখন অবধি কোনোটাই কনফার্ম করা যাচ্ছে না বিদেশিদের ক্ষেত্রে। তার কারণটা কিন্তু এই কোভিড সিচুয়েশন। এই সিচুয়েশনটা যতক্ষণ না ওভারকাম হচ্ছে, বা আরো ভালোভাবে বলতে গেলে যে যতক্ষণ না বিদেশ মন্ত্রক আমাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছে যে কোন কোন দেশের ফুটবলার বা যে কোনো দেশের ফুটবলারই ভারতবর্ষে অ্যালাউ হবে কি হবে না, ততক্ষণ অবধি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া সম্ভব না। যে কারণে আমরা কিন্তু একটা ব্যাপার দেখেছি যে আইএসএল এর ক্ষেত্রে রয় কৃষ্ণাকে সই করানোর পর কিন্তু আর কোনো নতুন বিদেশি ফুটবলারকে সই করানোর কথা এখনো অবধি এটিকে মোহনবাগান ঘোষণা করেনি। এটা একটা ফ্যাক্টর। দুটো টিমের সংযুক্তিকরণ যেমন একটা কারণ এটার পিছনে, যে একটা সংযুক্তিকরণের পর কিছু প্রসিডিওর থাকে, সেই অনুযায়ী চুক্তি হয়, নামটা যেরকম আইএফএর কাছে যে অ্যাপিলটা করা হয়েছে সেইটা দেখা, সেই দিকটা দেখার ব্যাপার থাকে, এগুলো যেমন এক একটা বিষয়। পাশাপাশি কিন্তু এটাও একটা কারণ যে প্রত্যেকেই একটা কোথাও অপেক্ষায় রয়েছেন, চূড়ান্ত কথাবার্তা হয়ে রয়েছে, এইবার তারা ফাইনাল ডিসিশন নেবেন যে কি হবে বা কি হবে না, কাকে আনা যাবে না যাবে সেটা জেনে সাইনটা হবে। তবে এক্ষেত্রে অবশ্যই আমরা মোহনবাগানের ক্ষেত্রে একটা কথা বলতেই পারি যে
যেহেতু গত বছর দুটো টিমই চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু মানে মোহনবাগান আই লিগে এবং এটিকে আইএসএল এ, কিন্তু যেহেতু এবার কোলাবোরেশনের পরও কোচ হিসেবে হাবাসি থেকে গেছেন, অর্থাৎ এটিকের যিনি কোচ ছিলেন সেই হাবাস থেকে গেছেন, সেই কারণে কিন্তু একটা প্রবল সম্ভাবনা বলার থেকেও বলা ভালো যে বিষয়টা খুব পরিষ্কার হয়ে গেছে যে মোহনবাগানে কিন্তু এবার এটিকে টিমের অধিকাংশ প্লেয়ারকেই রাখা হচ্ছে, কন্টিনিউ করা হচ্ছে। ফলত আমরা জানি যে বেশ কিছু প্লেয়ারের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি মোহনবাগানের ছিল, যাদেরকে যাদের সঙ্গে এমেকেবল সেটেলমেন্টে মোহনবাগান গেছে, এবং সেটা নিয়ে এখনো অবধি কাউকে নিয়ে খুব বেশি কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। মোহনবাগান সমর্থকরা যেটা বারবার বলছিলেন যে বেইতিয়ার কথা, বেইতিয়া সত্যি দুরন্ত ফুটবল খেলেছেন, এবং এবছর আমরা জানি যে মোহনবাগান দিবসের পুরস্কার দেওয়া না হলেও সেরা ফুটবলার হিসেবে কিন্তু মোহনবাগানের বেইতিয়াকেই বেছে নেওয়া হয়েছে। কি সেই জায়গায় দাঁড়িয়ে বেইতিয়াকে সবাই চাইছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলাই যায় যে বেইতিয়ার মোহনবাগানে থাকার সম্ভাবনা নেক্সট ইয়ার খুবই কম, প্রায় নেই। কারণ একই তো আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ফলে যারা আইএসএল এর টিমে, অর্থাৎ জাভি হার্নান্ডেজ হোক বা এডু গার্সিয়া হোক, এনাদের সম্ভাবনাটা বেইতিয়ার তুলনায় কিছুটা বেশি। এবার যদি কোভিড সিচুয়েশনের দিকে তাকিয়েও আমরা ভাবি, তাহলেও কিন্তু এরা প্রত্যেকেই স্প্যানিশ প্লেয়ার, কাজেই এদেরকে পাওয়া না গেলে বেইতিয়াকেও পাওয়ার সম্ভাবনা থাকছে না। কাজেই সব দিক থেকেই বেইতিয়ার এবছর মোহনবাগানে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এই আশাটা ছেড়ে দেওয়াই উচিত, এছাড়া মানে ছেড়ে দিতে হবে, আর কিছু বলার নেই। এবার জানি না, কারণ ইতিমধ্যে লাইভে প্রশ্ন আসতে শুরু করেছে। আমরা আলোচনার মানে প্রথম পর্বে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে প্রস্তুতি পর্ব, দুটো টিমের প্রস্তুতি পর্ব, শুভ্রাংশু রয় প্রশ্ন করেছেন যে প্রস্তুতি কি শুরু হয়ে গিয়েছে? প্রস্তুতি দল গঠনের দিকে যদি আমরা তাকাই, প্লেয়ারদের মাঠে নেমে প্রস্তুতি হয়তো শুরু হয়নি, কিন্তু দল গঠনের প্রস্তুতি তো দুটো টিম অলরেডি করেই ফেলেছে, এবং আমরা তো জানি যে অনেকগুলো প্লেয়ারের সাথে কিন্তু সাইন হয়ে গেছে। মোহনবাগানেরও হয়ে গেছে, এটিকে মোহনবাগানের, এবং ইস্ট বেঙ্গলেরও হয়েছে। ইস্ট বেঙ্গলের লিস্টটা আমরা আগের দিনই আলোচনা বলেছিলাম, এবং তখন বারবার দর্শকদের আপনাদের তরফ থেকে একটা দাবি উঠছিল যে মোহনবাগানের বিদেশি সম্পর্কে কিছু আপডেট দিন, মোহনবাগানের লিস্ট সম্পর্কে কিছু আপডেট দিন। তো সেটার কথা মাথা রেখে একটা টেন্টেটিভ লিস্ট আমরা তৈরি করেছি, এবং সেই জায়গায় বিদেশিদের কথা বলতে যখন যাচ্ছি, আমি ওই জন্য বিদেশিদের একটা সম্ভাবনা থেকে সেই তালিকাটা ইতিমধ্যে জানানো হয়েছে। গতবার এই বিষয়ে আলোচনা আমরা ইস্ট বেঙ্গলের তালিকাটা নিয়ে আলোচনা করেছিলাম। মোহনবাগানের তালিকাটা আমার একটা তালিকা আছে, আমি এটাই আসছি, বাট বিদেশিদের প্রসঙ্গটা আমি এই জন্য ক্লিয়ার করে দিলাম, কারণ ন্যাচারালি আমরা জানি যে বর্তমান পরিস্থিতিতে যে কোনো বড় টুর্নামেন্টের ক্ষেত্রে বিদেশিরা খুব বড় ফ্যাক্টর হয়, এবং সেই কারণেই সবাই বিদেশিদের নামটা সবার আগে জানতে চাইছেন। এবং এবছর বিশেষ করে যেহেতু মোহনবাগান এবং এটিকে দুজনেই নিজের লিগের চ্যাম্পিয়ন, সেই হেতু কোন টিমের ফুটবলাররা বেশি থাকছে এবং তাদেরকে ধরে রাখা হচ্ছে কিনা, বিশেষ করে মোহনবাগান ফুটবলারদের কিছু প্লেয়ারের দাবি ছিল যে তাদেরকে অন্তত এই নতুন মার্জ যে টিমটা হলো সেই টিমটায় রাখা হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওই জন্য বিদেশিদের নিয়ে আলোচনাটা বিদেশিদের দিয়ে শুরু করলাম। এবার তোমার কাছে যদি এই মুহূর্তে আর কোনো প্রশ্ন। চয়ন রাইটার রয় প্রশ্ন করেছেন যে আইএসএল এ কি কনফার্ম ইস্ট বেঙ্গলের? না, এখনো কনফার্ম কখনোই আমরা বলতে পারি না, কারণ সময় লাগবে। আগে ইনভেস্টর কনফার্ম করতে হবে যে 5 বছরের জন্য যে 10 লাখ টাকার 5 বছরের জন্য যে 200 কোটি টাকার যে প্রসঙ্গটা আমরা শুনে আসছি, সেই মানিটা কনফার্ম করতে হবে যে ইনভেস্টার করতে পারবেন, এবং বা যদি বেশ কয়েকজন স্পন্সর মিলে একটা গোষ্ঠী বানিয়ে সেখান থেকে সেই 200 কোটি টাকার গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টিটা, অর্থাৎ পার ইয়ার যেটা 15 ক্রোর করে 10 বছর এবং 40 কোটি টাকা টিম তৈরির জন্য, এই ফিগারটা খুব ইম্পর্টেন্ট। এই ফিগারটা যিনি কনফার্ম করতে পারবেন তবেই বলতে পারি আমরা ইনভেস্টার কনফার্ম। ইনফ্যাক্ট আমরা এটা নিয়েও আলোচনা করেছি বা করছিও এখন, যে এই বিষয়টাও কিন্তু কথাবার্তা চলছে, কারণ বারবারই আমরা বলছি যে প্রসূন মুখার্জির নামটা উঠে এসেছে, কিন্তু একটা বিষয় হয়েছে যে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে প্রসূন মুখার্জির সঙ্গে সরাসরি কথা না হলেও তার প্রতিনিধির সঙ্গে
কথা একটা হয়েছে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের, সেক্ষেত্রে কিন্তু এখনই ব্যাপারটা খুব স্মুথ ভাবার কোনো কারণ হয়নি। কারণ আমরা জানি একজন ইনভেস্টার এলে তার কিছু ডিমান্ড থাকে, আর ইস্ট বেঙ্গল ক্লাব গত 2 বছর কোয়েসের সাথে যুক্ত থাকাকালীন যে বিষয়গুলো ফেস করেছে, বা এই যে চুক্তির শর্তের ক্ষেত্রে চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য যে সমস্যাগুলো ফেস করেছে, তাই তারা অবশ্যই একটু ধীরে চলো নীতি নিচ্ছেন। তাদের আর ইচ্ছে নেই যে নির্দিষ্ট কোনো কোম্পানিকে 70% শেয়ার দিয়ে দেওয়া। তারা চাইছেন যে এমনভাবে ভাগ ভাগ করে স্পন্সরটা দেওয়া হোক যে যাতে তাদের পক্ষে সুবিধা হয়, দলের রাশটা অন্তত নিজেদের হাতে কিছুটা হলেও রাখার এই ভাবনাটা রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু টাইম লাগবে, এখনই কাউকে পার্মানেন্ট মানে ইনভেস্টার পেয়ে গেছে এবং আইএসএল এ খেলছে এটা আমরা বলতে পারি না। বাট হ্যাঁ, এই চ্যালেঞ্জটা তো ইস্ট বেঙ্গল কর্তারা নিয়েছেন। দেবব্রত সরকার বারবারই বলেছেন যে আমি কথা দিচ্ছি যে ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে এবং নিজের দমেই খেলবে। সেই দিকে অনেকটা অগ্রসরও হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব, কিন্তু এখনই এই কথাটা অফিসিয়ালি বলার জায়গায় একেবারেই নেই যে এই বছর ইস্ট বেঙ্গল আইএসএল খেলছে। এখনো অবধি সেই কনফার্মেশনের কথা আমরা একেবারেই বলতে পারি না। এটা মানে আনফর্চুনেটলি আমায় বলতে হলো ওনাকে। তো এখনই কনফার্ম করা কখনোই যাবে না। তো আমি যে বিষয়টা বলছিলাম তোমাকে, যে মৌতা, তার আগে একটা প্রশ্ন আছে। সুব্রত মুখার্জি প্রশ্ন করেছেন যে ইস্ট বেঙ্গল মোহনবাগান তো টিম তৈরি করছে ইতিমধ্যেই, তো সেরকমই মোহামেডানও কি টিম তৈরি করছে? আমরা তো মোহামেডানের টিমের আপডেট প্রতি মুহূর্তেই দিয়েছি। বেশ কয়েকজন উইলিস প্লাজা, কিংসলের মতো ফুটবলার যারা সেই সংক্রান্ত প্রশ্ন করেছেন সুব্রত মুখার্জি, লিখেছেন উইলিস প্লাজা আবার কলকাতা ময়দানে ফিরে এলেন, যদিও ময়দানে তিনি সাকসেসফুল নন, এবার কি চার্চিল থেকে এসে পুরনোতে তিনি ধরে রাখতে পারবেন? এই প্রসঙ্গটার উত্তর আমি আপনাকে খুব ছোট্ট করে দিয়ে দিচ্ছি, কারণ এটা নিয়ে আমরা মানে মোহামেডানের টিমটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনার একটা পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা এটা নিয়ে বসবো, টিমটা আরো দু একটা ইনফরমেশন আরেকটু টিমটা তৈরি হয়ে যাক, কারণ এবছর কিন্তু মোহামেডানকে খুব নতুনভাবে আমরা পাবো। এই কারণে আমার এই পরিকল্পনাটা রয়েছে যে আমরা মোহামেডান নিয়ে এক্সক্লুসিভলি একদিন আলোচনা করবো। উইলিস প্লাজার ক্ষেত্রে এই ঠিক যে প্রশ্নটা আপনি করছেন, এই প্রশ্নটা কিন্তু আমিও করেছিলাম ওনাকে, যে আপনি ভারতীয় ফুটবলে সাকসেসফুল হলেও কলকাতার ফুটবলে নয়, কলকাতার ময়দানে নয়। তাতে কিন্তু উনি আমাকে খুব স্ট্রংলি অপোজ করেছিলেন এবং বলেছিলেন যে প্রথম বছর কিন্তু আমি সাকসেসফুল ইস্ট বেঙ্গল জার্সিতে, হয়তো আমি দ্বিতীয় বছর সাকসেসফুল নয়। এবং আমরা যদি ডেটা দেখি খুব ভুল উইলিস প্লাজা বলছেন না। এবং অবশ্যই আমরা তো জানি যে কলকাতা ফুটবলের একটা অন্য প্রেশার থাকে, সেটাকে অ্যাকোমোডেট করাটাও একটা ব্যাপার। আজ কিন্তু উইলিস প্লাজা কলকাতা টিমগুলোর এগেনস্টে খেলে দেখে নিয়েছেন, কলকাতার টিমে খেলে দেখে নিয়েছেন যে প্রেশারটা কলকাতা ফুটবলে কীরকম। কাজে এটা খুব এক্সপেক্টেড যে উইলিস প্লাজা মোহামেডানের জার্সি গায়ে সফল হবেন, অন্তত ওনার কনফিডেন্স দেখে। বা আমরাও তো গত 4-5 বছর ধরে প্লাজাকে ফলো করছি, যে প্লাজার যে জায়গাটা ছিল অত্যন্ত বরাবরই খুব কুশলী ফুটবলার, কিন্তু কোথাও একটা গিয়ে কনফিডেন্স শেক করে যায়। কলকাতার 3 প্রধানে খেলতে এলে অনেক বড় বড় ফুটবলার, আমি নাম করছি না, বাট অনেক বড় বড় ফুটবলার যারা ভারতীয় ফুটবলে বা তাদের যদি বিদেশি হয় তো তাদের নিজস্ব দেশীয় ফুটবলে জাতীয় দলের হয়েও হয়তো খেলেছেন, কিন্তু কলকাতা ফুটবলে সাকসেস পাওয়াটা তো একটা অন্য বিষয়, একটু সেকেন্ড থাকে। সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হলো এবার উইলিস প্লাজার যে প্রত্যয় আমি দেখলাম, তাতে কিন্তু উইলিস প্লাজা সাকসেসফুল হবে এটা এক্সপেক্টেড, এবং আমরা এক্সপেক্ট করব, কারণ এরা যত সাকসেসফুল হবেন তত ফুটবলের মান ভালো হবে, তত ভালো ম্যাচ আমরা দেখতে পাবো। এইটা আমাদের কাছে খুব ভালো লাগার। মৌতান, শান্টু দে জানিয়েছেন যে জানতে চেয়েছেন এবার আইএসএল এ মেইন ফ্যাক্টর হবে এশিয়ান কোটা প্লেয়াররা, এটা নিয়ে কিছু বলুন। মানে এশিয়ান কোটা প্লেয়াররা যে মেইন ফ্যাক্টর হবে এটা নিয়ে জানতে চাই। এই বিষয়বস্তুটা এখন বলা খুব কঠিন, তার কারণ হচ্ছে যে এই যে বিদেশিরা বা এশিয়ান কোটায় কোন প্লেয়ার আসবে না আসবে, কাকে আনানো যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা খুব খুব চাপের। কারণ আমরা কেউ জানি না যে কে আসতে পারবে আর কে আসতে পারবে না, কারণ এবছরটা একেবারে অন্যরকম একটা সিচুয়েশন, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কাজেই আমি মনে করি যেভাবে ভাবা হচ্ছে তাতে আপনার হয়তো মনে হচ্ছে এশিয়ান কোটার ফুটবলাররা ফ্যাক্টর হবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যে কটা টিম সম্পর্কে আমরা জানি, যেটুকু দেখছি, তাতে আমার কিন্তু মনে হয় ভারতীয় ফুটবলাররাও কম ফ্যাক্টর হচ্ছেন না আইএসএল এ। উনি আইএসএল এর কথাই সম্ভবত বলেছেন। হ্যাঁ, একদম।
তো আইএসএল এ কিন্তু আপনি সুনীল ছেত্রীর পারফরমেন্সকে কি অস্বীকার করতে পারেন? আপনি প্রবীর দাসের পারফরমেন্স কি লাস্ট ইয়ার অস্বীকার করতে পারেন? না সন্দেশ জিঙ্গারের পারফরমেন্স অস্বীকার করতে পারেন? আমার মনে হয় ভারতীয় ফুটবলাররাও কিন্তু যথেষ্ট বড় ফ্যাক্টর হয়ে উঠছে, এবং আমাদের বোধহয় এবার একটু ভারতীয় ফুটবলারদের পারফরমেন্সটার দিকেও কনসেন্ট্রেট করার সময় এসেছে, কারণ রীতিমতো বিদেশিদের সাথে কিন্তু দাপিয়ে ফুটবল খেলছেন ইন্ডিয়ান ফুটবলাররা। এখন কিন্তু আর ওই শেকি ভাব বা বিদেশি স্ট্রাইকার আক্রমণ করলে ভারতীয় ডিফেন্ডারদের পিছিয়ে সেই ছবিটা কিন্তু বদলে গেছে। আজ বহুদিন হলো সেই ছবিটা কিন্তু বদলে গেছে। কাজে এই জায়গাটা খুব পজিটিভ আমি মনে করি যে, এবং আমি চাই, বলতে গেলে আমরা সবাই চাই যে ভারতীয় ফুটবলাররা ফ্যাক্টর হন যে কোনো লিগের চ্যাম্পিয়নশিপে। এটা বোধহয় আমাদের সবার চাই, এবং আমার মনে হয় আমাদের এক্সপেকটেশন অনেকাংশেই ফুলফিল করতে তারা পেরেছে তো ইতিমধ্যে, এবং পরবর্তী প্রশ্নে যাব। সৌরভ ঘোষ প্রশ্ন করেছেন যে আপনাদের কাছে খবর আছে কবে ইনভেস্টর অ্যানাউন্স হবে? ইনভেস্টর নিয়ে তো আমরা গতকাল এই বিষয়ে আলোচনা করেছি, তাও মৌতান তোমার কাছে আমি আবারও বলছি যে ডেট অবশ্যই আমার কাছে নেই। 1 আগস্ট অলওয়েজ টার্গেট ইস্ট বেঙ্গলের পক্ষে, কারণ ওই দিনটা যদি করা যায় সব থেকে ভালো। কিন্তু সত্যি বলতে কি, ইনভেস্টর সম্পর্কে আমরা যে কটা তথ্য পেয়েছি বা তথ্য জানিয়েছি আপনাদেরকে, তার কোনোটাই, সবকটাই সত্যি, কিন্তু কোনোটাই কংক্রিট না, এটা মাথায় রাখতে হবে। এখনো অবধি কিন্তু ডিল হওয়াটা পুরো বাকি। কথোপকথনটা যে কে কত পার্সেন্ট শেয়ার ছাড়তে পারবে, কে কি শর্তে শেয়ার কিনবেন, বা ইস্টবেঙ্গল কর্মকর্তারা কোন শর্তে শেয়ারটা ছাড়বেন, এই ডিলটা কিন্তু এখনো হয়নি, চলছে। আমি যে আপডেট যদি বলেন তো ওইটাই আপডেট, যে প্রসূন মুখার্জির একজন প্রতিনিধির সাথে ক্লাব কর্তাদের কথা হয়েছে, খুব পজিটিভ কিছু হয়েছে এরকম কিন্তু বলতে পারছি না। তার কারণ তিনি এমন কিছু শর্ত দিয়েছেন যে শর্তটা নিয়ে ভাবতে হচ্ছে। কিন্তু আমি বলছি না যে হবে না, আমি নেগেটিভ বলছি না যে হচ্ছে না, নট দ্যাট, কিন্তু ভাবতে হচ্ছে। কারণ আমরা জানি যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা অনেক বেশি এবার অনেকটা সাবধান হয়েছে। এবং এটাও সত্যি যে উপায় নেই, তোমাকে কিন্তু 70% শেয়ার ছাড়তে হবে, নইলে ইনভেস্টার আসবে না। 200 কোটি টাকা যে কোম্পানিটা ইনভেস্ট করবে সে কিন্তু বুঝে নেবে সে কি পাচ্ছে বা কি পাচ্ছে না। কাজেই যে থট বা যে প্রসিডিওরে কিংফিশার ক্লাবে এসেছিল, বা ম্যাকডোয়েল মোহনবাগানে এসেছিল, বা অন্যরা এসেছিল, সেই প্রসিডিওর আজ আর সম্ভব নয়। অন্তত আইএসএল এ খেলার জন্য যে প্রস্তুতি দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে নিয়ম কানুন মানা দরকার, তাতে কিন্তু ওই প্রসিডিওরটা খুব কঠিন। মৌতান, সুমিত সিংহ রয় কমেন্ট করেছেন যে পুরনো ফর্মে ম্যাচ বিশ্লেষণ হচ্ছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সুমিত সিংহ রয়। তুমি যে বিষয়টা নিয়ে বললে যে প্লাজার খেলার কোয়ালিটি নিয়ে, খুব ভালো প্লেয়ার, সেরকমই সুমিত সিংহ রায় জানিয়েছেন যে প্লাজা খুব কোয়ালিটি প্লেয়ার। একদমই। এছাড়াও জানিয়েছেন যে ইন্ডিয়ান প্লেয়াররা বেশি ডমিনেট করছে। এক্স্যাক্টলি, আমি তো সেই কথাটাই বললাম। উনি আমাকে এগ্রি করছেন, আমি যা দেখছি যে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু এখন ভীষণ ডমিনেট করছে। একদমই, এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক ইন্ডিয়ান প্লেয়ার, মানে যাদের নিয়ে টানাই, তো আমি আজকেই যেটা একদম তৈরি করে যেটা নিয়ে বসেছি যে মোহনবাগানের লিস্ট, তাতে কিন্তু সন্দেশ জিঙ্গারের নাম প্রথম প্রবলভাবে রয়েছে, এবং একাধিক ক্লাব তাকে চাইছে আইএসএল এ খেলানোর জন্য। তো নিশ্চয়ই সেই ছেলেটা সেরকম পারফরমেন্স করেছে, তবেই তাকে নিয়ে টানাপোড়েনটা হচ্ছে। এই কথাটা তো আমাদের মাথায় রাখতে হবে। কাজেই তারা সেরকম খেলছেন, এবং আজ কিন্তু ভারতীয় ফুটবলারদের নিয়ে আলোচনা হচ্ছে। টানাপোড়েনটা, যে ছবিটা আমরা বোধহয় বহুদিন পর এতটা টানাপোড়েন দেখতে পাচ্ছি, যেটা হয় কিছু কিছু ক্ষেত্রে সে বাইচুং ভুটিয়াকে নিয়ে নিশ্চয়ই আলোচনা হতো, বা এরকম দু একজনকে নিয়ে আলোচনা হতো, কিন্তু এখন কিন্তু বেশ কিছু ফুটবলারের নাম আমরা বলতে পারি অ্যাট এ টাইম, বাঙালি ভারতীয় ফুটবলার, যাদের নিয়ে রীতিমতো টানাপোড়েন হচ্ছে, যাদের নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে। তো এটা তো ফ্যাক্টর। মৌতান, সুমিত সিংহ রায় এটা জানিয়েছেন যে ইস্ট বেঙ্গল ফিরবে স্বমহিমাতে, কিন্তু আমরা সব সময় একদমই সবাই সেটা চাই, আমরা সবাই চাই, কারণ আমরা জানি যে ভারতীয় ফুটবলের সাথে আমরা যারা যারা যুক্ত, যে যেভাবেই হই, কেউ সমর্থক, কেউ সাংবাদিক, কেউ প্লেয়ার, কেউ কর্মকর্তা, আমরা যে যাই হই, আমরা জানি যে ভারতীয় ফুটবলের সাথে আমরা যারা যুক্ত, তাদের জন্য মোহনবাগান ইস্টবেঙ্গল অত্যন্ত স্পেশাল। এবং এই দুটো ক্লাব যদি স্বমহিমায় না থাকে, ফুটবল খুব বেশি দূর যাবে না, বা ফুটবল সুন্দর হয় না। কিন্তু মৌতান, উনি জানতে চেয়েছেন যে বাট হু উইল বি দ্য কোচ? এটাও একটা খুব বড় ফ্যাক্টর। কারণ এই যে কোভিড সিচুয়েশন, আমি তাহলে টিমটার আগে ওটা নিয়ে কথা বলি। সেটা যে এই কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু কোচ নির্বাচনটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি তুমি আইএসএল কে টার্গেট করো, ইউ নিড আ প্রো লাইসেন্স কোচ, এবং ভারতবর্ষের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারতীয় কোচ
প্রো লাইসেন্স রয়েছেন মেরেকেটে 16 জন, যাদের মধ্যে আইএসএল এ কোচিং করানোর অভিজ্ঞতা সেটাও খুব হাতে গোনা কয়েকজনের রয়েছে। আমি 16 জনের নামটা একবার বলি যারা যারা রয়েছে। 16 জন না হোক অন্তত যাদের আমি বলছি যারা যারা এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের খোঁজের মধ্যে রয়েছেন। আমি আগেই বলেছিলাম থাংবই সিংটো, স্ট্যানলি রোজারিও এবং এলকো সাতোরি, এবং আর একজন ভারতীয় কোচ নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব ভাবছেন, তিনি কিন্তু হচ্ছেন ফ্রান্সিসকো ডিকোস্টা। ইনি ইনি গোয়ান একজন কোচ, গোয়ার কোচ, প্রো লাইসেন্স রয়েছে। এইবার প্রসঙ্গ হচ্ছে যে প্রথমত ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কি খেলবে না। যদি ইস্টবেঙ্গল আইএসএল খেলে তাহলে প্রো লাইসেন্স লাগবে। আবার এমনটাও নয় যে শুধুমাত্র আইএসএল খেললেই প্রো লাইসেন্স বেছে নিতে হবে, কারণ থাংবই সিং তো যেমন আইএসএল এর কোচিংয়ে ছিলেন, ঠিক তেমনই কিন্তু স্ট্যানলি রোজারিও প্রো লাইসেন্স কোচ হয়েও আইজল এফসির কোচ ছিলেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় না ইস্টবেঙ্গলে তার আসতে বা সই করতে কোনো অসুবিধা হবে। এছাড়া ডেরেক পেরেরা রয়েছেন, ক্লিফোর্ড মিরান্ডা রয়েছেন, দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন, কাজেই এই মুহূর্তে ক্লিফোর্ড মিরান্ডার চাহিদাটাও খুব ভালো জায়গায়। এরম এই 16 জন কোচ কিন্তু এবার ভালো রকম ফ্যাক্টর হতে চলেছেন আমার মনে হচ্ছে, যদি না কোভিড সিচুয়েশন খুব ভালো জায়গায় যায় এবং ভারত বিদেশ মন্ত্রক যতক্ষণ না বিদেশি ফুটবলার বা কোচেদের আসার জায়গাটা ক্লিয়ার করেন। ইনফ্যাক্ট এই জায়গায় কিন্তু এটিকে মোহনবাগানও বেশ কিছুটা ঝুলে রয়েছে, কারণ হাভাস তাদের কোচ নির্ধারিত সিদ্ধান্ত হয়ে গেছে। সহকারী হিসেবে রয়েছেন সঞ্জয় সেন। আমরা জানি যে টিমটা এবার মোটামুটি এটিকে মোহনবাগানে হয়েছে তার অধিকাংশ ফুটবলারই সঞ্জয়দের হাতে তৈরি ফুটবলার বলা যায়। তো প্রীতম হোক, প্রণয় হোক, প্রবীর হোক, এদেরকে তৈরি করেছেন উনি একটা সময়, আমরা জানি সেটা। কিন্তু প্রো লাইসেন্স বাই নর্মস তোমার প্রো লাইসেন্স কোচ লাগবে, আর সেটার জন্য কিন্তু বেশ কিছু এই যে 16 জন কোচের নাম আমি 16 জন কোচের কথা বলছি আমি, এরা কিন্তু ফ্যাক্টর হতে পারেন যদি না এমন কিছু, আমরা চাইছি না সেটা হোক, যদি এমন কিছু ঘটে যে না যারা 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 নিজেদের দেশে চলে গেছেন তাদেরকে এবছর হয়তো আর আসার ভিসা দেওয়া হলো না, যদি এরকম কিছু ঘটে সেক্ষেত্রে কিন্তু এই 16 জনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে এটিকে মোহনবাগানকেও। একদম। মৌতান, ইতিমধ্যেই অনেক কমেন্ট এসছে। সৌরদীপ ঘোষ লিখেছেন ইস্ট বেঙ্গলের কিছু ট্রান্সফার আপডেট আছে ইন্ডিয়ান প্লেয়ারদের। ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট আগের দিন আমরা বেশ পুরো লিস্টটাই বলেছিলাম। এখন যাকে নিয়ে কথাটা চলছে সেটা অবশ্যই আনাস এদোটারিকা, যাকে এটিকে ছেড়ে দিয়েছে। তো আনাসের জন্য ইস্ট বেঙ্গল ঝাঁপাচ্ছে, কিন্তু এই মুহূর্তে না আলোচনাটা একটু বন্ধ, কারণ এই মুহূর্তে ইনভেস্টার নিয়ে বিষয়বস্তুটা অনেক বেশি আলোচ্য ক্লাবে। যতক্ষণ না ইনভেস্টার যতটা হয়ে গেছে, যত অবধি আলোচনা হয়েছে, যত অবধি চুক্তি হয়ে গেছে, যার মধ্যে বলবান স্যানাজের মতো আইএসএল খেলা প্লেয়ার রয়েছেন, আগের দিন আমরা কিগান পেরেরার কথা বলেছিলাম, এরকম আমার কাছে ইনফ্যাক্ট আমি টোটাল লিস্টটা বলেছিলাম, আমার কথা আবার তাহলে লিস্টটা বলতে হয়। তো এই লিস্টের যারা যারা আমরা ফুটবলারদের কথা বলছিলাম তাদের সাথে কথা হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু ইনভেস্টার আসার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। একদমই। ইনভেস্টারের চাওয়াটাও একটা ফ্যাক্টর এবং ইস্ট বেঙ্গল কোন লিগে খেলছে সেটাও একটা ফ্যাক্টর। আমরা অমিত সিং নিয়ে কথা বলছিলাম ইতিমধ্যেই। সায়ন রয় চৌধুরী প্রশ্ন করেছেন যে ইরান থেকে এশিয়ান কোটার প্লেয়ার অমিত সিং ইস্ট বেঙ্গলে খেলার চান্স কতটা? এই মুহূর্তে এই নিয়ে কোনো কথা বলা মুশকিল, কারণ ওই যে বললাম, আমি বারবারই বলছি কোভিড সিচুয়েশন, এবং এই মুহূর্তে কিন্তু নতুন কারোর সাথে ইস্ট বেঙ্গল কথা বলবে না আনটিল আনলেস তাদের ইনভেস্টর বা স্পন্সর কনফার্ম হচ্ছে। কারণ নতুন কোম্পানি ফর্ম করার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আর একজন কোনো বিদেশি বিশেষ করে ফুটবলারকে সাইন করানো হয় সেটা অনেক বেশি রিস্কি। প্রথমত চুক্তির ক্ষেত্রেও রিস্কি, দ্বিতীয়ত তাকে আনা যাবে কি না যাবে এই ডিলেমাটাও থেকে যাচ্ছে। ফলে তো শুধু ইস্ট বেঙ্গল কেন, কোনো টিমই কিন্তু এই মুহূর্তে নতুন করে কোনো বিদেশি কনফার্ম সই করাচ্ছে না। হয়তো কথা ডেফিনেটলি তোমায় বলে রাখতে হবে, আমরা জানি সমস্ত মঞ্চ তৈরি থাকবে, সিদ্ধান্তের উপর ডিপেন্ড হবে আগামী দিনে কি হবে না। একদমই একদমই। ইস্ট বেঙ্গলের ইনভেস্টমেন্ট তো এখনো সেরকম ভাবে কোনো সম্ভাবনা নেই, বাট ঠিক হয়নি, সেই নিয়ে তো আমরা আলোচনা করলাম, তুমিও বললে সম্ভাবনা নেই না, সম্ভাবনা আছে, কনফার্ম হয়নি, সম্ভাবনা ডেফিনেটলি আছে, একাধিক সম্ভাবনা রয়েছে, একদমই, কিন্তু কনফার্মেশন আমাদের কাছে এখনো অবধি নেই। তো সাগর চৌধুরী প্রশ্ন করেছেন ইস্ট বেঙ্গলের ইনভেস্টর এন্ড স্পন্সর কারা হতে পারে আর কবে ইনভেস্টর বা স্পন্সর অ্যানাউন্স হতে পারে সেই বিষয়ে। ইউএসসিএল প্রসূন মুখার্জির যে কোম্পানি, সেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। আমি নাম বাকিগুলো যেহেতু আমাদের দেশীয় কোম্পানি যেগুলো সেগুলো আমি নাম বলছি না। একটি ব্যাংকিং সংস্থা রয়েছে যারা ইস্ট বেঙ্গল নিয়ে ঘাটাঘাটি করেন, তারা ব্যাংকটার নামও জানেন।
আর এছাড়া ইস্টবেঙ্গলের পুরনো সংস্থা যে যাদের সাথে কিছুটা হলেও কথা হচ্ছে কিংফিশার, বাট কিংফিশারের সম্ভাবনা কতটা আছে এটা নিয়ে কিন্তু আমার অন্তত মনে প্রশ্ন রয়েছে। কিন্তু কিংফিশারের সাথে ইস্টবেঙ্গলের সুসম্পর্ক এখনো বজায় রয়েছে এবং সেটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে শতবর্ষের যে অনুষ্ঠানটা ইস্টবেঙ্গল ক্লাব করেছিল সেই অনুষ্ঠানে, মানে গত বছর 1 আগস্ট, সেই অনুষ্ঠানের জার্সি এবং অনুষ্ঠানের জন্য যা যা প্রয়োজনীয় অর্থ, সেখানে একটা বড় স্পন্সরশিপ কিন্তু কিংফিশারে ছিল। কাজে কিংফিশারও রয়েছেন এবং আরও কিছু আমাদের এখানে কিছু সিগারেট কোম্পানি রয়েছে, বিস্কুট কোম্পানি রয়েছে। আমি নামগুলো আসলে এত কমন নামগুলো বলতে ইচ্ছে করছে কিন্তু আমি নামগুলো বলতে পারছি না, বিকজ অফ প্রোটোকল। আমি ধরুন একটা উইদাউট স্পন্সরশিপ একটা নাম কোম্পানির বলতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মোটামুটি 4-5 জন রয়েছেন, কিন্তু ওই 200 কোটি টাকার যে ব্যাংক গ্যারেন্টি দিতে পারেন এবং 70% শেয়ার নিতে পারেন, এরকম একজনই কে নিতে পারেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারাও পুরোটা দিতে চাইছেন না। আমি যেটা বারবারই বলছিলাম তোমাকে যে দিতে চাইছেন। মৌতান বরুণ দত্ত কমেন্ট করেছেন যে অন্য পজিশনে ভালো প্লেয়ার থাকলেও স্ট্রাইকারে ভালো দেশি প্লেয়ার নেই এই মুহূর্তে, কি বলবে তুমি? ভারত মানে কোন ক্লাবের কথা বলছেন উনি? সেরকম কিছু মেনশন করেননি। আচ্ছা, এই ভালো হলো উনি যখন প্রসঙ্গটা তুললেন। আমরা এই বিষয়ে কিন্তু একটা শুনেছি যে আইএফএ বাংলার থেকে বাঙালি ভালো স্ট্রাইকার তুলে আনার জন্য একটা স্ট্রাইকার একাডেমি করার কথা ভাবছেন। এবার কথা হচ্ছে যে স্ট্রাইকার একাডেমি মানে সেপারেটলি একটা স্ট্রাইকার একাডেমি বানানো সম্ভব কি সম্ভব না, কারণ আমরা জানি যে গোলকিপারদের প্র্যাকটিসটা আলাদা করে করানো যায় সেই জায়গায়, বা গোলকিপাররা যখন প্র্যাকটিস চলে আলাদাই প্র্যাকটিস করেন, সেখানে একরকম। কিন্তু স্ট্রাইকারকে যদি আপনি ঠিকঠাক ট্রেনিং দিতে যান তাহলে শুধু স্ট্রাইকার হলে হবে না, একজন গোলকিপারও লাগবে, তাকে যিনি বল বাড়ান সেরকম একজন মিডফিল্ডারের সঙ্গে তার কোঅর্ডিনেশনও লাগবে, একজন উইঙ্গারও লাগবে, মানে একটা টিম লাগে। তো সেটা কিভাবে কি হবে সেটা নিয়ে একটা আইএফএ আলোচনা চলছে। মিনওয়াইল আর একটা প্রসঙ্গ যেটা আসছে যে এই জায়গাটা অন্তত বাংলার নিরিখে আমি বলতে পারি আইএফএর খুব ভালো কিছু উদ্যোগ, সেটা হচ্ছে যে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেছেন যে কলকাতা লিগে যে টিমগুলো খেলবে তাদেরকে কিন্তু 2 জন করে জুনিয়র ফুটবলার রাখতে হবে বাঙালি। এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় একটা খুব ভালো দিক আমাদের সামনে আসতে পারে এবং যে অভাবটা তৈরি হচ্ছে যে বাঙালি স্ট্রাইকার বাঙালি ফুটবলার, সেই জায়গাটা হয়তো এখান থেকে মানে এই খামতিটা হয়তো পূরণ হতে পারে। কারণ ওনার কথাটা খুব খুব প্র্যাকটিক্যাল। আজকে এটিকেতে জবি জাস্টিনকে সই করানো হয়েছে, গতকাল বা পরশুই সাইন হয়েছে। তো জবি জাস্টিনও কিন্তু ঠিক বাঙালি ফুটবলার নন, তাই বাঙালি স্ট্রাইকার বলতে এই মুহূর্তেই একজন কারণ নাম বলা খুব কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই স্ট্রাইকারের দেশি মানে ভারতীয় ফুটবলারেরও অভাব আমরা দেখি। আমাদের সমস্ত টিমগুলো কম্পিটিটিভ ফুটবল খেলে তাদের টেন্ডেন্সি থাকে যে স্ট্রাইকারে আমি একজন বিদেশি নিয়ে নেবো গোল করার জন্য, বা 3টে পজিশনে 3টে বিদেশি রাখার একটা প্রবণতা খুব থাকে যে একটা ডিফেন্ডার নিলাম, একজন মাঝমাঠের বিদেশি রইলো আর একজন স্ট্রাইকিংয়ে রইলো। কিন্তু সত্যি সুনীল ছেত্রীর পর একজন ভালো বাঙালি স্ট্রাইকার সুনীল, বলবন্ত, জে এরপর সত্যি কিন্তু নাম এই মুহূর্তে পাচ্ছি না। সেখানে জবি জাস্টিন এদের জায়গা নিতে পারবেন ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা এখনো দাঁড়িয়ে অতটা মনে হচ্ছে না। কাজেই সত্যি স্ট্রাইকারের অভাব রয়েছে, এটা ফ্যাক্ট, এবং সেটা তুলে আনার জন্য একটা প্রোটোকল, একটা নিয়ম দরকার, একটা পদ্ধতি নিতে হবে, একটা প্রকল্প দরকার। আর আমার মনে হয় যদি সত্যি এবছর বিদেশি ফুটবলাররা আইএসএলে বা লিগে না খেলতে পারেন, সেক্ষেত্রে তো বাঙালি ফুটবলার বা বাঙালি স্ট্রাইকারদের সামনে, এই ভারতীয় স্ট্রাইকারদের সামনে সুবর্ণ সুযোগ নিজেদেরকে মেলে ধরার। ইস্টবেঙ্গল মোহনবাগান মানেই তো বাঙালির কাছে একটা আবেগের জায়গা। তো সেখান থেকে সুব্রত চক্রবর্তী প্রশ্ন করেছেন আইএসএল এ ইস্টবেঙ্গলের হোম ম্যাচ লাল হলুদ জার্সি পরে খেলবে আর অপোনেন্ট লাল সাদা, আপনারা কি মনে করেন আবেগটা কি একই রকম থাকবে? অপোনেন্ট লাল সাদা জার্সি পরে তো খেলবে না, অপোনেন্ট লাল সাদা জার্সি পরে খেলবে না, এটা কনফার্ম হয়ে গেছে, সবুজ মেরুন জার্সি পরেই তো খেলবে। মানে উনি এটা বোধহয় জানেন না, কারণ এটা নিয়ে গত সপ্তাহে আলোচনা শেষ হয়ে গেছে যে জার্সি হোম জার্সি ডিসাইড হয়ে গেছে, সবুজ মেরুন জার্সি থাকছে এবং অ্যাওয়ে জার্সিও লাল সাদা হচ্ছে না। কারণ লাল সাদা নিয়ে এটিকের কোনো পজিটিভনেস থাকারই কথা না, কারণ লাল সাদা জার্সিটা ছিল অ্যাটলেটিকো দি মাদ্রিদের সঙ্গে মোহনবাগান, এই অ্যাটলেটিকো দি মাদ্রিদের সাথে এটিকের বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই ঘটনাটা ঘটে গেছে বছর 3 আগে।
কাজেই প্রথম 2 বছর অ্যাটলেটিকো মাদ্রিদ সঙ্গে ছিল এটিকে, যার জন্য পরবর্তীকালে এটিকে নামটা খুব প্রশ্নের মুখে পড়েছিল। মানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটিকেটা তাহলে হোয়াট স্ট্যান্ডস ফর এটিকে, কারণ অ্যাটলেটিকো দিয়ে কলকাতা, সেখান থেকে যদি অ্যাটলেটিকো চলে যায় তাহলে এটিকে ফুল ফর্ম কি? তো সঞ্জীব গোয়েঙ্কা আমার মনে আছে যে সেই প্রেস মিটে বলেছেন এটিকে ইজ জাস্ট স্ট্যান্ড ফর এটিকে। আমি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এটিকে? একটা এটিকের তো মানে থাকবে। তারপর সেটা আমার তোমার কলকাতা কখনো হয়েছে, কখনো আমার বুকে এটিকে বলা হয়েছে। তো আলটিমেটলি এই লাল সাদাটা নিয়ে ওদের পজিটিভনেস থাকার কোনো কথাই নেই। একদমই। মৌতান বিতান ঘোষ বলেছেন আই লিগ কি পাবে? তিনি আবার পরবর্তী প্রশ্ন করেছেন যে হ্যাঁ একদমই আই লিগ কি পাবে? আপনাদের ক্ষেত্রে মা বেচতে হবে না তো মাছেদের মতো? তিনি আরো লিখেছেন যে তাহলে কি আই লিগ পিছিয়ে থেকে যাবে সারা জীবন ওদের থেকে, আর ওরা প্যাক দেবে অলওয়েজ? আচ্ছা, মানে ইস্ট বেঙ্গলের আই লিগ, ও আচ্ছা আই লিগ না পাওয়া নিয়ে উনি বলছেন। তাহলে কি করবে বলছেন যে ইনভেস্টর পেলেও আইএসএল না খেলে আই লিগ খেলবে ইস্ট বেঙ্গল? কোনটা হয়, মানে সমর্থক হিসেবে কোনটা চাইছেন সেটাও আমার প্রশ্ন। তো আমার মনে হয় যে এগিয়ে যাওয়াটাই জীবন, এবং নিশ্চয়ই ক্লাব কর্তারাও সেটাই মনে করেন যে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। এবং সেখানে আই লিগ না জিতে যদি আইএসএল এ খেলা যায় এবং আইএসএল জেতার কোনো অপশন থাকে, তাহলে কবে আই লিগ জিতবো তবে গিয়ে আইএসএল খেলবো, এই ভাবনাটা কি সঠিক? এটা বরং ইস্টবেঙ্গল সমর্থকরা নিজেদের মধ্যে ডিসাইড করতে পারেন। আমরা সাংবাদিক হিসেবে মনে করি যে যদি আইএসএল এ খেলার সম্ভাবনা থাকে, এবং এখন বর্তমান ফুটবলের, ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি, তাতে আই লিগ জেতা না জেতার থেকে আইএসএল খেলাটা বোধহয় অনেক বেশি ম্যাটার করছে। মৌতান, লাইভে প্রচুর প্রশ্ন আসছেন, কিন্তু আজকে আমাদের আলোচনা এখানে শেষ করতে হবে। এখানে তো যেরকমটা বললাম যে বিতান ঘোষ কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করছেন। তিনি এরকম কমেন্ট করছেন যে চাঁদা তুলে আইএসএল খেলবো, তবু মাছেদের মতো মা বেচবো না। এটা ওনার মতামত, এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ছে না। যদি প্রশ্ন থাকে সেটা বলো, কারণ এটা নেহাতি ওনার মতামত, মতামত নিশ্চয়ই উনি জানাতে পারেন। সেটা তার প্রচুর প্রশ্ন আসছে, কিন্তু সব উত্তর দেওয়া আজকে সম্ভব নয়। আচ্ছা, আমি শুধু একটা জিনিস একটু বলে দিই শেষ করার আগে, সেটা হচ্ছে যেহেতু অন ডিমান্ড, দর্শকরা আগের দিনের লাইভ আমরা যখন করছিলাম কিছু ডিমান্ড ছিল, তো সেই অনুযায়ী যে কটা কনফার্মেশন রয়েছে মোহনবাগানের ক্ষেত্রে টিমে যারা যারা অলরেডি সাইন করে ফেলেছেন, বেশ কয়েকজন ফুটবলারের নাম আমাদের কাছে রয়েছে। এক হচ্ছেন গোলে অরিন্দম ভট্টাচার্য, এবং আমি যতদূর জানি ধীরাজ সিং এর সঙ্গেও কিন্তু কথাটা পাকা, এবং ধীরাজের সঙ্গে একটা লং টার্ম চুক্তি হয়েছিল। প্রীতম কোটাল আছেন, প্রণয় হালদার রয়েছেন, প্রবীর দাস রয়েছেন। মুম্বাই সিটিএফসি থেকে ফিরছেন শুভাশিস বোস। এই শুভাশিস বোস কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে আই লিগ জিতেছিলেন এবং পরবর্তীকালে আইএসএল এ তিনি চলে যান। আবার যদি আমরা বলি মোহনবাগানে কামব্যাক করছেন শুভাশিস। সুমিত রাঠির সঙ্গেও লং টার্ম কন্ট্যাক্ট। এবার হচ্ছে বিদেশিদের নিয়ে কথা হচ্ছিল, এডু গার্সিয়া এবং জাভি হার্নান্ডেজ, এই যারা ছিলেন অলরেডি, তাদের চান্সেস অনেক বেশি, কিন্তু তারা খেলবেন কি খেলবেন না সেটা ডিপেন্ড করবে কোভিড সিচুয়েশনের উপর। জবি জাস্টিনের সাথে সদ্যই সাইন হয়ে গেছে মোহনবাগানের। মনবীর সিং এফসি গোয়া থেকে ফিরছেন। গ্লেন মার্টিন চার্চিলের আই লিগের প্লেয়ার ছিলেন, কিন্তু নজর কেড়েছেন এবং যে কারণে আইএসএল এর এটিকে মোহনবাগানে তিনি ফিরছেন। আর যাদের নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে মোহনবাগানের সন্দেশ ঝিঙ্গন, আশুতোষ মেহতা। এবার এই দুজন এটিকে মোহনবাগানে আসবেন কি আসবেন না সেটা পরিস্থিতি একদমই। মৌতান, লাইভে তো প্রচুর প্রশ্ন আসছে, কিন্তু আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ আজকের আলোচনা এখানেই শেষ করতে হবে, সময় প্রায় শেষ। আজকে আপাতত এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আর প্রশ্নগুলো মাথায় রেখে আবার আমরা লাইভে আসবো আগামীকাল। আপাতত এই পর্যন্তই, এবং সব খবরের আপডেট পেতে দেখতে থাকুন আরোহী নিউজ।